প্রিয় দর্শক, দ্য ডেইলি ক্যাম্পাসে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি তৌহিদ তুহি। পে স্কেল নিয়ে আমরা কথা বলবো, সাথে সরকারি গাড়ি চালক যারা আছে তাদের বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলবো। আজ আমাদের সঙ্গে কথা বলতে স্টুডিওতে আছেন বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতির কেন্দ্রীয় সদস্য সচিব আমাদের হুমায়ুন ভাই। ভাই, আপনাকে স্বাগত। আপনাকেও ধন্যবাদ। ভাই, আমরা দেখছিলাম পে স্কেল নিয়ে আপনাদের চূড়ান্ত পর্যায়ের এখন দাবি, আন্দোলন, অনেক কিছু। পে স্কেল যখন গঠিত হয়, সরকার মূলত কর্মচারীদের সুখ দুঃখ মেটানোর জন্যই গঠিত করেছিল এবং 6 মাসের সময় দিয়েছিল। প্রথম দিকে যেভাবে কার্যক্রম এগিয়ে যাচ্ছিল, সবাই অনেক বেশি আশাবাদী ছিল। এখন পর্যন্ত পে স্কেল নিয়ে পে কমিশন যা করলো, যে কার্যক্রমগুলো চালালো, কিভাবে মূল্যায়ন করবে? বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতি দীর্ঘদিন ধরে পে স্কেলের দাবিতে আন্দোলন সংগ্রাম করে আসছে। তারই ধারাবাহিকতায় এই যে নবম জাতীয় পে স্কেলের যখন পে কমিশন গঠন হয়েছে, আমরা একটা প্রত্যাশা করছিলাম যে ইনশাল্লাহ আমরা ভালো কিছু আশা করতেছি এবং গাড়ি চালকদের দুঃখ দুর্দশা নিরূপণ হবে। কিন্তু এখন পে কমিশনের সাথে আমরা ইতিমধ্যে কয়েকবার বৈঠক করছি। তার ধারাবাহিকতায় আশা ছিল যে 30শে নভেম্বরের ভিতরে তারা একটা প্রতিবেদন দাখিল করবেন, চূড়ান্ত প্রতিবেদন। আমরা সরকারের কাছে আশা করছি যে আগামী 15ই ডিসেম্বরের মধ্যে একটা প্রজ্ঞাপন চাই, যেটা বাস্তবায়ন আগামী জানুয়ারি 2026 থেকে কার্যকর চাই। সেই প্রত্যাশায় আমরা বসে আছি। এখনও আশাবাদী, ইনশাল্লাহ আমরা আশা ছাড়ি নাই। তবে প্রত্যাশা করব পে কমিশন তাদের চূড়ান্ত রিপোর্ট যত দ্রুত সম্ভব সরকারের কাছে দাখিল করবেন। আপনার তো ডেডলাইন 30 তারিখ ছিল। জি, 30 তারিখ ছিল। 30 তারিখের শুধুমাত্র তারা তথ্য সংগ্রহ কাজটা করছেন, কিন্তু আর বাকি আর কোনো পরিলক্ষিত এখনো হয় নাই। এই তথ্য সংগ্রহ তো আমার পে কমিশনের কাজটা সমাপ্ত হয়ে আছে। আমরা এই জন্য পে কমিশনের কাছে এখনও প্রত্যাশা যে তারা অতি দ্রুত তাদের চূড়ান্ত প্রতিবেদনটা সরকারের কাছে দাখিল করুক এবং সরকার সেইটা অনুযায়ী, আমাদের ডেডলাইন আছে যে 15ই ডিসেম্বরের ভিতরে আমরা একটা প্রজ্ঞাপন চাই, যেটা বাস্তবায়ন হবে আগামী জানুয়ারি 2026 থেকে। সেই প্রত্যাশায় এখনও আছি। কতটুকু সম্ভব হবে বলে মনে করছেন? এখন যদি সদিচ্ছা থাকে পে কমিশন, তবে সম্ভব হতে পারে। যদি সদিচ্ছার ডিসেম্বর হলে খুব কম সময় না, এই জন্য আমরা একটা মহাসমাবেশের আয়োজন করছি, মহাসমাবেশ ডাকছি। বাংলাদেশের প্রজাতন্ত্রের সকল কর্মচারী সেই মহাসমাবেশে উপস্থিত হবেন। সেখানে আমরা সরকারের আরও একটু জানান দিতে চাই যে তারা যদি এটাকে গুরুত্ব না দেয়, সেক্ষেত্রে আমাদের যে করণীয়, ওটা মহাসমাবেশে আমরা ডিক্লেয়ার করব যে আমরা কি করতে চাচ্ছি। এখন আর পেটের ক্ষুধার জন্য আর বাংলাদেশের সরকারি কর্মচারীরা পারছে না। তার ভিতরে বেশি ক্ষতিগ্রস্ত হলো সরকারি গাড়ি চালকরা। এটা আপনারা জানেন। ইতিমধ্যে আমাদের যে টাইম স্কেল, সিলেকশন গ্রেড এবং হেভি স্কেল ছিল, সেটা 15 সালের যে 8ম জাতীয় পে স্কেল ছিল, সেই পে স্কেলে বিলুপ্তি করায় আমরা গাড়ি চালকরা যারা আছি এরা অনেক ক্ষতির সম্মুখীন হয়েছি। যেটা আমাদের এক ধাপ থেকে বেতনের আরেকটা ধাপে যাইতে পারতাম, সেটাও বন্ধ হয়ে গেছে। অনেকের বেতন শেষ ধাপে গিয়ে আটকে আছে, তার আর ইনক্রিমেন্টও বাড়ছে না, বেতন বাড়ছে না, তার মানে আর্থিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত। আপনার সরকারি গাড়ি চালকরা ক্ষতিগ্রস্ত, অনেক দুঃখের মধ্যে আছেন, কষ্টের মধ্যে আছেন। এটা যেমন একদিকে, তেমন মূলত এখন যে আন্দোলনটা হচ্ছে, সরকারি কর্মচারী যারা আছেন সবাই ভেদাভেদ ভুলে পে স্কেলের দাবিতে, সেই দাবিতে আপনারা আসলে একদিকে তো সুপারিশ বাস্তবায়ন, আরেকদিকে যে আপনাদের যে দাবিগুলো ছিল সর্বনিম্ন বেতন 1:4 এবং গ্রেড ভেঙে কমানো, সেক্ষেত্রে আপনাদের এখন যে জায়গাটা 15-16তম গ্রেডে আপনাদের নিয়োগ হয়, এন্ট্রি হয়, সেটাও আপনারা উপরের দিকে নিয়ে আসার চেষ্টা করছেন বা প্রস্তাবনা দিয়েছেন। এই সার্বিক বিষয়ে কমিশন থেকে আপনাদের প্রত্যাশা কি? আমরা প্রত্যাশা কমিশনের কাছে আমাদের যে প্রতিবেদন আমরা দিয়েছি, কথা বলেছি, অনেকবারই আমরা যাচ্ছি, এখনও আমরা যোগাযোগ মেনটেন করে চলছি। প্রত্যাশা যে তারা, আশা করি যে আমাদের কথা তারা রাখবেন, এবার আশায় আমরা এখনও বুক বেঁধে আছি। আমি পে কমিশন সভাপতিকে বিশেষভাবে অনুরোধ করব যত দ্রুত সম্ভব তাদের চূড়ান্ত প্রতিবেদন তারা দিবেন সরকারের কাছে। এবং একদিকে দিবেন আপনাদের যে অন্য দাবিগুলো, সর্বনিম্ন বেতন বা 1:4, জি, সেই বিষয়ে পে কমিশনের সাথে আমাদের কথা হয়েছে, তারা আমাদের আশ্বাস তো করছে। এখন দেখা যাক যে কি করেন তারা।
তার বাইরে তো আর আমাদের তো আর কিছু বলার নাই এখন। যারা মহাসমাবেশের কথা বলছিলেন, মহাসমাবেশে ডাক দিয়েছেন এবং সরকারি যত কর্মকর্তা কর্মচারী আছেন, অর্থাৎ 11 থেকে 20 গ্রেডের মধ্যে যারা কর্মচারী আছেন, মূলত তারা এই পে স্কেলের জন্য আপনার আন্দোলনে বেশি অংশগ্রহণ আমরা দেখতে পাচ্ছি। তো কেমন আমি আপনাকে একটা জিনিস বলতে চাই, যেমন প্রথম থেকে দ্বিতীয় ধাপের পার্থক্য হলো 12,000 টাকা, আর আমাদের সর্বনিম্ন যে কর্মচারী আছে তার বেতন হলো 8,250 টাকা। এই দ্রব্যমূল্য বাজারে 8,250 টাকার একজন কর্মচারী সর্বসাকুল্যে মিলে পায় 14 থেকে 15,000 টাকা। তার সংসার কি করে চলে? 6 জনের একটা ফ্যামিলি ঢাকা শহরে বা যে কোনো জায়গায় চলতে পারে কিনা, এটা আমি জাতির কাছে এই প্রশ্নটা রাখলাম, জাতির বিভাগের কাছে রাখলাম, যে সরকারি কর্মচারীরা কত নির্যাতন এবং নিপীড়ন অবস্থায় তারা বসবাস করতেছে। এই অবস্থায় কোনোভাবে চলতে পারে না। পৃথিবীর সব দেশের চেয়ে বাংলাদেশের এই কর্মচারীদের 11 থেকে 20 গ্রেডের যে কর্মচারী আমরা আছি, তার ভিতরে আমরা গাড়ি চালকরা তো বেশি ক্ষতিগ্রস্ত, কিন্তু তার ভিতরে এই যে সর্বনিম্ন বেতনে এই দ্রব্যমূল্যের বাজারে কোনোভাবে আমাদের চলা সম্ভব হচ্ছে না। কাজে আমি সরকারের কাছে এবং মাননীয় ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে বিশেষভাবে দাবি রাখব যে আপনি কর্মচারীর মুখের ভাষা, চোখের ভাষা বোঝার চেষ্টা করেন অতি দ্রুত, এবং 15ই ডিসেম্বরের মধ্যে পে স্কেলের গেজেট ঘোষণা করার ব্যবস্থা করুন। এই আহ্বান আমি রাখছি সারা বাংলাদেশের সকল গাড়ি চালকের পক্ষ থেকে। আপনাদের কেন্দ্রীয় কমিটি রয়েছে বাংলাদেশ সরকারি গাড়ি চালকদের, আপনারা মূলত কি কার্যক্রম চালান? আমরা বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতি কেন্দ্রীয় কমিটি বাংলাদেশের সকল গাড়ি চালক, যেমন স্বায়ত্তশাসিত, আধা সরকারি, তারপরে কর্পোরেশন, সরকারি সকল গাড়ি চালকদের জীবনযাত্রার মান উন্নয়নে সর্বক্ষণ এরা কাজ করে যাচ্ছে। আপনি হয়তো জানলেও অবাক হবেন, আমি গতকালকে রাত 2টার পরে ঘুমাইছি। সারা বাংলাদেশের বিভিন্ন গাড়ি চালকের এই সমস্যা, ওর ওই সমস্যা, এর বিভিন্ন সমস্যা নিয়ে, আবার এই মহাসমাবেশ নিয়ে বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশে আমাদের প্রত্যেকটা জেলায় আমাদের শাখা কমিটি আছে, ঢাকা মহানগরের প্রত্যেকটা দপ্তর অধিদপ্তরে আমাদের শাখা কমিটি আছে। আমি যেমন এখানে যেমন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব, আবার তেমনি সমবায় অধিদপ্তরের ওখানের আমি গাড়ি চালকদের সভাপতি। কাজেই আমি আপনারা মূলত গাড়ি চালক, যে গাড়ি চালকদের সুখ দুঃখ নিয়ে তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সর্বোচ্চ কাজ করে যাচ্ছি আমরা আর কি। সর্বোচ্চ কাজ, জি ইনশাআল্লাহ। একটু আগে যেটা বলছিলাম টাইম স্কেল নিয়ে আপনাদের অনেক আপত্তি আছে বা কথা আছে, এছাড়া আপনারা যেটা পদোন্নতি নিয়ে আপনাদের একটা জানা মানে সমস্যা আছে। মূলত আপনাদের গাড়ি চালকদের পোস্টই তো ব্লক পোস্ট, তারপরেও এখানে 15 এবং 16তম গ্রেডে আপনি যেটা বলছিলেন যে 16তম গ্রেডে ঢোকার ক্ষেত্রে লাইসেন্সধারীরা ঢুকে থাকেন, কিন্তু পরবর্তীতে চাকরিরত অবস্থায় হেভি লাইসেন্স পাওয়ার পরেও আপনাদের 15তম গ্রেডের স্যালারি আপনারা পান না। এখানে একটা সংকট আপনাদের মধ্যে আছে, সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে গত যে 8ম জাতীয় পে স্কেল ছিল, সেখানে পে স্কেলের পরে যদিও আমাদের বিভিন্ন দপ্তর থেকে এই যে হেভি যাদের লাইসেন্স আছে এদের প্রজ্ঞাপন দিলেও, অর্থাৎ জিও দিলেও যে সে হেভি একটা গ্রেড পাবে, 15তম গ্রেড হচ্ছে হেভি লাইসেন্স যাদের আছে তারাই শুধুমাত্র 15তম গ্রেড পেয়ে থাকেন। আর 16তম গ্রেড যাদের লাইট লাইসেন্স আছে, লাইসেন্সের ক্যাটাগরি অনুসারে তারা শুধু ওই 16তম গ্রেডে ঢোকার পরে লাইসেন্স যখন 3 বছর পরে সে হেভি করলে আবেদন করলে তাকে হেভি স্কেল দেওয়া হয়। কারণ গাড়ি চালকদের হলো দুটো স্কেল, একটা হলো 15, একটা 16। 16টা হলো লাইট আর 15টা হলো হেভি স্কেল। এখন ওই তার লাইসেন্স হলেও, আর এটা ব্রিটিশ থেকেই পেয়ে আসতো এবং দিয়ে আসতো, প্রত্যেকটা কমিশনেই ছিল, পে কমিশনে ছিল। এইবার শুধু 8ম জাতীয় পে স্কেলের পরে এইটা আর আমরা যদি অফিস দিলেও আমরা এজিতে যখন যাই তখন আর ওই কয় যে আইপাসে এটা নেয় না, এটা আমরা পাই না, মানে এজিত থেকেই অটোমেটিকলি যখন পাই না অর্থ মন্ত্রণালয় আইপাস নিয়ন্ত্রণ করে। জি, অর্থ মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট দপ্তরকে এই বিষয়ে অবহিত করে? হ্যাঁ অবশ্যই করছি, কিন্তু অর্থ মন্ত্রণালয় তাদের বক্তব্য হচ্ছে এটা একমাত্র পে স্কেল ছাড়া এটা সমাধানের কোনো সুযোগ নাই। তার মানে গত 8ম পে স্কেল মানে গত 2015 সালে যে স্কেল গঠন হয়েছে, গত 10 বছর ধরে আপনারা এইগুলো আমরা সাফার করতেছি। এই আর্থিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত, এখন পর্যন্ত শুরু হয় না। এর শুরু একমাত্র এজিট থেকেও বলতেছে, একমাত্র শুরু হচ্ছে পে কমিশন যখন হবে, পে স্কেল যদি দেয় সরকার, যদি সেখান থেকে গেজেট অনুসারে একটা সুযোগ আছে, যদি নবম পে স্কেলে আমরা এটা নবম পে স্কেলের
এই পে কমিশনকে আমরা বিস্তারিত তাদের আমরা বোঝাতে সক্ষম হয়েছি। তারা আমাদের আশ্বাস দিয়েছিলেন যে সব বিষয়গুলো আমাদের নলেজে আছে, আমরা ইনশাল্লাহ এগুলো সব দেখব। এই তাদের আশ্বাসের উপরে আমরা আসি। সরকারি গাড়ি চালকরা বিভিন্ন সংকটকালীন মুহূর্তে কাজ করে থাকেন, জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে থাকেন। তো সেক্ষেত্রে আপনারা ঝুঁকি ভাতা আমরা দাবি করেছি। কমিশন কেমন প্রতিক্রিয়া জানিয়েছেন? আপনাদের দাবিটা ছিল? আমাদের দাবিটা ছিল ঝুঁকি ভাতা আমরা চাই। এটা আমরা যে কাজটা করি, আমাদের কাজটাই হলো ঝুঁকির কাজ। পুলিশ যেমন কাজ করে ঝুঁকি নিয়ে, আমরাও তেমন আমাদের কাজটাই ঝুঁকির থেকে। আমরা ভোর 5টা, অনেকে কেউ 4টেও বাসা থেকে তাদের বিরতি হয়, অন্ধকার থাকতে বিরতি হয়, পথে অনেক দুর্ঘটনারও শিকার হয়, অনেকে মারাও গেছে। আবার রাত্রে যখন গাড়িতে আমাদের বন্ধ হয়, কোনো দিন দেখা যায় যে ডিউটি আমাদের কোনো টাইম টেবল নাই। কাজে রাত 2টাও বাজে, কোনো দিন কারো 1:30টাও বাজে, কারো আবার 10টাও বাজে, কারো 7টাও বাজে। কাজে কোনো টাইম টেবল নাই আমাদের যাতায়াত। মনে করেন আমি সাপোজ যে কর্মকর্তার ডিউটি করি, তার বাসা হলো সাপোজ রাজারবাগ হলো। এখন আমার বাসা গাড়ি বন্ধ করি, আমি যে জায়গা বন্ধ করার পর আমার বাসায় যাইতে অনেক সময় ছিনতাইকারীর, আমি এর মাঝে একবার ছিনতাইকারী হয়েছি। আমার বাসা ছিল উত্তরা, ছিনতাইকারীর কবলে পড়ছি। আমার বাসা ছিল উত্তরায়, আমি গাড়ি বন্ধ করছি আগারগাঁও। বাসে যাওয়ার পথে বাসের ভিতরে ছিনতাই হয়েছিল। তখন আমার ওই যে বেতনের টাকা এবং আমার মোবাইল, আমার চশমা, ঘড়ি সব কিছুই নিয়ে গেছিলেন। আমি এয়ারপোর্ট থানায় গিয়ে কমপ্লেন করছিলাম, ওই যে চোখে মলম টলম দিয়ে। আমি প্রায় 8-10 দিন সেই যে যন্ত্রণা, আমার চোখই তো অন্ধ হয়ে যাওয়ার মতন হয়ে গেছিল। কাজেই তো এটা আমার নিজের কথা বলছি। এই জন্য যে আমরা যে চাকরিটা করি, আমাদের চাকরিটাই ঝুঁকিপূর্ণ চাকরি। আমাদের কোনো টাইম নাই। এটা আমরা চাইছি আমাদের যে বেসিকের সমাহারে আমরা দাবি করছি এখন। জি, মাসিক আমাদের যে সর্বনিম্ন যে একটা বেসিক আছে, সেই বেসিক অনুসারে আমরা দাবি করছি এখন। এবং আমরা সেখানে অথবা আমরা একটা রেশনের দাবি করছি। যদি সরকার মহোদয় আমাদের দিকে সুনজর দেয়, তারা যেটা ভালো মনে করবে সেটাই আমাদের জন্য করবে, আমরা আশাবাদী। আপনাদের আরেকটি বিষয় নিয়ে খুব আপনাদের আপত্তি রয়েছে, যেটা আপনাদের পদবি। এখন সরকারি গাড়ি চালক হিসেবে পদবি। জি, একটা সুন্দর একটা প্রশ্ন করছেন। আমাদের পদবিটা হচ্ছে ড্রাইভার বলে, ইংলিশে বলে ড্রাইভার, বাংলা গাড়ি চালক। কিন্তু সেই বাংলা শব্দটা কেউ ব্যবহার করে না। এখন যে রিক্সা চালায় তাকেও কিন্তু ড্রাইভার বলে। ওই যে এখন যে অটো বেরোইছে, অটো যে চলে তাকেও ড্রাইভার বলে। যদি বলা হয় যে এই রিক্সাওয়ালা, তাহলে সে আরও খেপে যায় যে তাকে ড্রাইভার কেন বলি নাই। এখন এই জন্য ড্রাইভার এমন একটা শব্দ হয়ে গেছে, আমরা এই পদটাকে পরিবর্তন করে এমটিও করার জন্য মোটর ট্রান্সপোর্ট অপারেটর হিসেবে দাবি করছি। এতে সরকারের কোনো আর্থিক কোনো ব্যয় নাই, শুধু নামের পরিবর্তনটা চেঞ্জ চাইছি। তার কারণ এই যে পিওন যারা ছিল এমএলএসএস, তারা তাদের নাম পরিবর্তন করে অফিস সহায়ক হয়েছে। এই যে সুইপার থেকে তারা নাম পরিবর্তন করে ক্লিনার হয়েছে। এখন আমাদের যদি ড্রাইভারটা চেঞ্জ করে মোটর ট্রান্সপোর্ট অপারেটর, যেটা সেনাবাহিনীর ভিতরেও আছে বা অন্য অনেক জায়গায় আছে, আমি উদাহরণস্বরূপ সবগুলো বলতে পারবো না যদিও, কিন্তু আছে। আমরা যদি এই ড্রাইভারটা বাদ দিয়ে যদি আমাদের নামটা অন্য কোনো কিছু দেওয়া হয়, যদিও আমরা গাড়ি চালাই, যে এটার আসলে গাড়ি চালাইলে সে গাড়ি চালক হিসেবেই হতে পারে, এটার যুক্তিটা সঠিক। কিন্তু আমরা এখন এই ড্রাইভার পেশাটা নামের ক্ষেত্রে সম্মানজনক স্থানটা চাচ্ছি, নামের ক্ষেত্রে আর কি। আচ্ছা, তো ওমেনকুর ভাই, আমরা তো বেশ কিছু বিষয় নিয়ে আলাপ করলাম। এর পাশাপাশি সরকারি গাড়ি চালক যারা এখন রয়েছেন, আপনাদের অন্য কোনো সমস্যা কি আছে? জি জি, ধন্যবাদ আপনাকে। আরেকটা সমস্যা আছে, সেটা হলো আমাদের ড্রাইভিং লাইসেন্স নবায়নটা। যেটা ড্রাইভিং লাইসেন্স নবায়নটা যদিও বিআরটিএ থেকে বলা হয় যে এটা সহজ, কিন্তু আমাদের জন্য এটা কঠিন। আমরা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে কর্মকর্তা মহোদয়দের সাথে আমরা ডিউটি করি। কাজে আমরা সঠিক সময় সঠিক টাইমে আমরা লাইসেন্স নবায়ন করতে পারি না। আর এখন ওই লাইসেন্সের জন্য পুলিশ কিন্তু আমাদের মামলা দেয়, লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হলে। যাই হোক, এখন আমার দাবি সরকারের কাছে, আমাদের সরকারি যে গাড়ি চালক আমরা যারা আছি, এদের লাইসেন্সটা যাতে সহজীকরণভাবে আমরা পাই, স্বল্প টাইমে পাই, যাতে একটা জিওর মাধ্যমে হোক, যে কায়দা হোক, একটা যদি প্রজ্ঞাপন থাকে যে সরকারি গাড়ি চালক যারা আছে সারা দেশে, যারা সরকারি গাড়ি চালক আছে, তাদের জন্য লাইসেন্স নবায়নটা আরো সহজীকরণ করার জন্য, স্বল্প সময়ের জন্য সহজীকরণ, যাতে বিআরটিএ গেলে হয়তো আমরা
দ্রুত ওটা হ্যাঁ, আমরা সবই বিআরটিএতে সব পরীক্ষা দেই, সব কিছু দেই, অথচ আমরা তো মনে করেন একজন সচিব স্যারের ডিউটি করি। এখন সচিব মহোদয় তো জানে যে আমি গাড়ি চালাইতে পারি না, কি করি। সচিব স্যার যদি আমাকে একটা প্রত্যয়ন দেয়, সেইটা যদি বিআরটিএ যে একটা ইনস্পেক্টরের কাছে আমার পরীক্ষা দিতে হয়, আর সেই পরীক্ষাও আমাদের সরকারি গাড়ি চালকদের ফেল করায় দেওয়া হয়। নিয়ম আছে, সেই না না, ঠিক আছে, কিন্তু আসতেই হবে। কিন্তু সে তো ওই ইনস্পেক্টর তো আমাদের ফেল করায় দিচ্ছে যে আমি গাড়ি চালাইতে পারি নাই। তাহলে এইটার ইতিহাসটা আমাদের জানা নাই যে একজন সচিব মহোদয় একজন মন্ত্রী মহোদয়ের সাথে আমরা সর্বক্ষণ ডিউটি করি, অথচ বিআরটিএ গেলে ওই ইনস্পেক্টর ওই যে একটা লক্কর জক্কর গাড়ি দিয়ে একটা এস বানায় রাখে, ওইটা দিয়ে এস বানাতে হবে, তাও সারাদিন বসে থেকে ওই 2 মিনিটের একটা পরীক্ষা নেয়, যে সেখানে ফেল করায় দিয়ে দেয়, আবার পরবর্তীতে ডেট নিয়ে আবার পরীক্ষা দিতে যেতে হয়। এটা একটা বদারেশন। এটা আসলে বিআরটির লাভ কি? লাভ নাই, এটা কোনো লাভের, কেন এটা জানি না কেন হচ্ছে, এটা আমরা এই আনসারটা দিতে পারবো না। কারণ ওই যে গাড়িটা, আমি তো একটা ভালো গাড়ি চালাই, ওই যে গাড়িটা, ওই গাড়িতে বসলে 5 মিনিট, একটা গাড়িতে আপনি যখন বসবেন তার ওই গাড়িটা সেট হইতেও অন্তপক্ষে 10 মিনিট সময় লাগে। এক গাড়ি থেকে আরেক গাড়িতে উঠলে ওই গাড়ি সম্বন্ধে তার আইডিয়া হতে, হয়তো দেখা গেছে ওই গাড়িটার ভালো না, একটু পিক আপ দিছি গাড়িটা বন্ধ হয়ে গেছে, বা টান দিছি গিয়ার দিয়ে গাড়িটা বন্ধ হয়ে গেছে। কারণ সব গাড়ি তো সেট হইতে ওই গাড়ি সম্বন্ধে আপনার আইডিয়া নিতে গেলে মিনিমাম আপনার 10 মিনিট সময় নষ্ট হবে। আমি ওই জায়গায় 2 মিনিট সময় পাচ্ছি না, ওই গাড়িতে বসেই যদি পরীক্ষা দিতে যে দেখা গেছে একজন সর্বোচ্চ মানের গাড়ি চালক সে 2 মিনিটে সে ফেল করে চলে আসতেছে, পরবর্তীতে পরীক্ষার ডেট নিয়ে আবার পরীক্ষা দিতে হচ্ছে। মানে আপনি বলতে যাচ্ছেন যে মন্ত্রী, সচিব বা উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের গাড়ি চালিয়ে আপনি সেফলি নিয়ে যাচ্ছেন, নিরাপত্তার সঙ্গে গাড়ি চালিয়ে সারা বাংলাদেশে আমি ভ্রমণ করতেছি, কিন্তু বিআরটিতে গেলে 2 মিনিটের জন্য আমি ফেল করে যাচ্ছি। তাহলে এটা একটা আমাদের জন্য একটা বদারেশন, এবং সরকারি গাড়ি চালকদের জন্য একটা লজ্জাস্কর আমি মনে করি। তাই এই জন্য বলছি যে আমি দাবি করব আমাদের ড্রাইভিং লাইসেন্সটা যাতে সরকারি গাড়ি চালক যারা আছে এরা অন্তত সহজীকরণ হয়েতে, এটা স্বল্প সময় সহজীকরণ পাইতে পারে, এর দাবি রাখছি আমি আর কি। এর জন্য তাদের ব্যবস্থা নেওয়া উচিত। জি, ব্যবস্থা নেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ, ইনশাআল্লাহ। জি, প্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম বাংলাদেশ সরকারি গাড়ি চালক কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মোহাম্মদ হুমায়ুন কবিরের সঙ্গে গাড়ি চালকদের বিভিন্ন সমস্যা এবং তাদের যে দাবিগুলো সেগুলো নিয়ে তিনি কথা বলছিলেন। পাশাপাশি পে স্কেল বাস্তবায়নের তাদের যে দাবি, সেই এক দফা দাবির লক্ষ্যে তাদের যে সমাবেশ রয়েছে শুক্রবার, সেই সমাবেশের প্রস্তুতির কথা জানাচ্ছিলেন। সার্বিকভাবে পে স্কেল নিয়ে সরকারি কর্মচারীরা কিন্তু এই মুহূর্তে হার্ডলাইনে, তাদের ডেডলাইনের ইতিমধ্যে শেষ হয়েছে, কিন্তু ডেডলাইনের মধ্যে সরকার কার্যকর সেরকম কোনো ভূমিকা নিয়েছে বলে তারা মনে করেন না। সেই বিষয়টি নিয়ে কিন্তু তাদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে। আজ এই পর্যন্তই ছিল সবশেষ সংবাদ। আপনারা অন্য সকল তথ্য এবং খবরের জন্য দ্য ডেইলি ক্যাম্পাসে নজর রাখুন। ধন্যবাদ।